প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, কিন্তু তিনি পালিয়ে যাওয়ার পরেও এখনো নানাজন নানা রকমের আলোচনা করছে যে তিনি পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে বা পালিয়ে যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল। যদিও প্রত্যক্ষদর্শীর কোনো বয়ানে এখনো কিন্তু বিস্তারিত ব্যাপারে প্রকাশিত হয়নি। তো আমি আপনাদের কিউরিওসিটি যেটা রয়েছে সেটা নিবারণ করার জন্য প্রথমবারের মতো আজ উন্মোচন করতে চলেছি একজন প্রত্যক্ষদর্শীর বয়ান, যেই বয়ান প্রায় 5.5 মিনিটের একটি অডিও আকারে আমার হাতে এসেছে। তো সেটি প্রচার করার আগে আমি জাস্ট কিছু বর্ণনা দিতে চাই সেই বয়ানটা সম্পর্কে। সেটা হচ্ছে, শেখ হাসিনা যে কত বড় একটা সাইকোপ্যাথ বা সাইকো, এটা কিন্তু তিনি বিদায়ের সময় কিন্তু প্রমাণ করে দিয়ে গিয়েছেন। এবং যেদিন তিনি বিদায় নিলেন বা পালালেন, তার আগের দিন তিনি বুঝতে পেরেছিলেন যে দেশের পরিস্থিতি একটু অন্যদিকে যেতেও পারে। তো সেজন্য তিনি কিন্তু চেয়েছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিতে, অর্থাৎ গণভবনটাকে তার কাছে সেফ মনে হয়নি। তো তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে আশ্রয় চেয়েছিলেন, কিন্তু তাকে কিন্তু সেখানে আশ্রয় দেওয়া হয়নি। তো তাকে গণভবনেই থাকতে হয়েছিল। তো পরের দিন দেশের পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, তাকে যে আর্মি চিফ পদত্যাগ করতে বলতে পারেন, সেই আশঙ্কাও কিন্তু তার মনের মধ্যে ছিল। তো সে কারণেই তিনি তার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে প্রায় 8-10 জনের যে এসএসএফ সদস্য, তাদেরকে কিন্তু তিনি বলে রেখেছিলেন যে তোমরা তোমাদের গানগুলোকে লোড করে রাখবে, কোনো উল্টাপাল্টা দেখলে সাথে সাথে গুলি করবে। অর্থাৎ আপনারা চিন্তা করে দেখুন যে কতটুকু মানসিকভাবে বিকৃত বা বিকারগ্রস্ত একজন মহিলা, যে তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন আম, তিনি নৌবাহিনী প্রধান এবং এয়ারফোর্সের প্রধান তাদেরকে সাথে নিয়ে যখন ঢুকলেন সেদিন, যেদিন তিনি পালিয়ে গেলেন, সেদিন শেখ হাসিনা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে কিন্তু তিনি গানগুলোকে লোড করে রাখতে বলেছিলেন। তো যখনই আর্মি চিফ ওয়াকারুজ্জামান তিনি সেখানে প্রবেশ করলেন, তিনি পরিস্থিতি কিন্তু আঁচ করতে পারলেন এবং শেখ হাসিনার যে একটা মানে জঘন্য ভাষা বা তিনি যেভাবে তাদেরকে উচ্চবাচ্য করে কথাবার্তা বলছিলেন, তখন ওয়াকারুজ্জামানও কিন্তু তার সাথে যারা ছিলেন তাদেরকে কিন্তু তিনি বলে দেন তাদের গানগুলো কেন লোড করা হয়। তো অ্যাকচুয়ালি পুরো কনভারসেশন গুলি কিন্তু হয়েছিল গান পয়েন্টে। তো তখন শেখ হাসিনা যেটা বলার চেষ্টা করছিলেন যে তিনি পদত্যাগপত্রে সই করবেন না। এটা তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। তিনি বেশ উচ্চবাচ্য করছিলেন, তিনি পদত্যাগপত্রে সই করবেন না। তো তখন কোনোভাবেই তাকে যখন কনভিন্স করা যাচ্ছিল না, এক পর্যায়ে জনাব ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি আম এয়ার প্রধান যিনি রয়েছেন, এয়ারফোর্স প্রধান, তাকে সাথে নিয়ে শেখ রেহানাকে একটি পাশের রুমে নিয়ে যান এবং তারা শেখ রেহানাকে কনভিন্স করার চেষ্টা করেন যে আপনি আপনার বোনকে একটু বোঝান যাতে তিনি পদত্যাগপত্রে সই করেন। তো তারাও কিন্তু ওটা কনভিন্স করতে ব্যর্থ হয়, শেখ রেহানাও ব্যর্থ হয়। তখন যেটা করা হয়, তারা একটা লাস্ট রিসোর্ট হিসেবে সেই যেটাকে অনেকেই বলেন যে বুদ্ধি প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী সজীব অজের জয়, শেখ হাসিনার পুত্র, তাকে তখন তারা ফোন করেন এবং ফোনটা কিন্তু লাউড স্পিকারে ছিল। তো যখন ফোনটা স্পিকারে ছিল তখন সজীব ওয়াজেদ জয় এই বেয়াদব, তার এত বড় ধৃষ্টতা, সে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামানকে সে বলছে যে তোরে আমার মাই তো তোরে সেনাপ্রধান করছে, তোর এত বড় সাহস। এবং সে আরো নানা ধরনের জঘন্য ভাষায় সেনাপ্রধানের সাথে সে শাউট করে এবং বলে যে তোরও তো স্ত্রী আছে, তোরও সন্তান আছে, তুই একসময় রিটায়ার করবি, তোকে আমরা দেখে নেব, এরকম হুমকি কিন্তু দেয়। তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি পরিস্থিতি মোকাবেলা করেন এবং ঠান্ডা মাথায় তিনি সজীব ওয়াজেদ জয়কে বোঝাবার চেষ্টা করেন যে দেখো, এই মুহূর্তে তার কাছে দুটো অপশন আছে, অর্থাৎ তোমার মায়ের কাছে, শেখ হাসিনার কাছে এই মুহূর্তে দুটো অপশন আছে। আইদার তিনি পদত্যাগপত্রে সই করতে পারেন, করে তিনি সুন্দরভাবে বিষয়টা সমাধান করতে পারেন, অথবা তার যে লোকজন রয়েছেন তারা আমাকে গুলি করতে পারে, আমার যে লোকজন রয়েছে তাকে গুলি করতে পারে, এতে আমিও মারা যেতে পারি, তিনিও মারা যেতে পারেন। এখন চয়েস ইজ ইয়োর্স। তখন সজীব ওয়াজেদ জয় বুঝতে পারে, তখন সে বলে যে ঠিক আছে, আপনাদের যা করার আপনারা তাই করুন। তো পরবর্তীতে যেটা হয় আর কি, যে তারা একটা কার্গো বিমান ছিল, সেই কার্গো বিমানে করে শেখ হাসিনার আম, তিনি সাথে, যেটা আমরা জানতে পেরেছি, তিনি 5টি ব্যাগে করে তিনি শুধু ইউএস ডলার যেটা রয়েছে সেই ডলার তিনি নিয়ে যান। সেভাবে তার অন্যান্য সামগ্রী তিনি নিতে পারেননি। আর তার জন্য যে যে হেলিকপ্টারটি তার জন্য বন্দোবস্ত করে রাখা হয়েছিল, সেটা করে তাকে কিন্তু তখন গণভবন থেকে বঙ্গভবনে রাষ্ট্রপতি যে চুপ্পুর কাছে নিয়ে যাওয়া হয়। তো চুপ্পুকেও কিন্তু তিনি দেখে তিনি খুব তার মেজাজ হারিয়ে ফেলেন শেখ হাসিনা। তো চুপ্পু তখন তাকে বোঝাবার চেষ্টা করেন যে আপা, এক্ষেত্রে আমার তো কিছু করার নেই। তো যাই হোক, তারপরে শেখ হাসিনা তিনি পদত্যাগপত্রে তিনি সই করেন এবং সই করার পরে তিনি তখনও বেশ ঔদ্ধত্য দেখাতে থাকেন। তো এরপর আর কি কি ঔদ্ধত্য দেখিয়েছেন, আর কি কি করেছেন, এগুলোর আরো বিস্তারিত ওই প্রত্যক্ষদর্শীর যে বয়ান, আমি চাই সেখান থেকে আপনারা শুনে নেন প্রিয় দর্শক। আর যেটা আমি বলতে চাই যে নিরাপত্তার খাতিরে আমরা যেই প্রত্যক্ষদর্শী ছিলেন তার কণ্ঠটিকে আমরা একটু বিকৃত করে দিয়েছি এবং সঙ্গত কারণে আমরা তার পরিচয়টি গোপন রেখেছি। তো আমি চাই আপনারা এই পুরো কনভারসেশনটি, অর্থাৎ
প্রত্যক্ষদর্শীর কনভারসেশনটি, সেটি মনোযোগ দিয়ে শুনুন। 5.5 মিনিটের এই কনভারসেশন থেকেই কিন্তু বের হয়ে এসেছে যে শেখ হাসিনা আসলেই মানসিকভাবে কতটা বিকৃত মস্তিষ্কের একজন মানুষ ছিলেন। ম্যাডাম আর হচ্ছে না, এবার ছাড়েন। She got really pissed. ওদেরকে বের করে দিয়েছি। বের করে দিয়ে উনি রাতেই কুমিল্লা ক্যান্টনমেন্টে কল করেছিল that she wants to go over there and stay there till everything comes down. কুমিল্লা ক্যান্টনমেন্ট রিজেক্টেড। তারপরে পরের দিন সকালে যখন ওরা আসলো, এই আর্মি চিফ, এয়ারফোর্স আর পুলিশ চিফ, ওরা এসে বলছে যে ম্যাডাম যে এই ইউ শুড স্টেপ ডাউন নাও, আপনার কাছে আর এখন কোনো ইয়ে নেই। দেখলেই প্রথম নাকি ইমোজি উঠেছে, তোমরা কি করতেছো এখন পর্যন্ত সবকিছু কন্ট্রোলে না কেন? কি হয়েছে? হ্যাঁ, মানে এখনো কেন ইয়ে? তো পুলিশ বলতেছে যে গুলি তো করতেছি, তারপরও তো হইতেছে না। তারপর বলছে কেন? আমার সেকেন্ড টাইম মিটিং এ আসে না, ওই মিটিং রুমটাতে এসএসএফ এর ওরা 8-10 জন ছিল, যে ওদের সবাইকে বলেছে যে কিপ ইউর গান রেডি, উল্টাপাল্টা দেখতে শুট করতে। দে হ্যাড দেয়ার মানে রিভলভার এন্ড এভরিথিং রেডি, মানে লোডেড। আর এদিক থেকে আর্মি চিফ যে ঢুকছে যাদেরকে নিয়ে, যখনই ভদ্রমহিলা উত্তেজিত স্বরে কথা উঠছে, they just loaded their gun. Oh, so it went to that level? She was in gunpoint. তারপর আর্মি চিফ ভালো করে বুঝিয়ে যখনই করতে পারছিল না, তখন গান পয়েন্টই মিস রেহানাকে নিয়ে অন্য ঘরে আর্মি চিফ আর এয়ারফোর্সের চিফ, এরা দুজন ভেতরে নিয়ে গিয়ে তেহাদা থেকে বের হয়ে এসে তারপর জয়কে কল করেছে। জয় স্পিকার ফোনে আর্মি চিফকে একদম ধুয়ে দিয়েছে, বেইমান তুই, হ্যাঁ তোরে আমার মাই এত উপরে তুললো, চিন্তা করিস না, একদিন রিটায়ার করবি না, তোরও তো সে বউ বাচ্চা আছে, এই ধরনের কথা বলতেছিল। আমি চিফ চুপ করেছিল, আমি চিফটাকে ঠান্ডা ভাবে বলেছে, জয় শোনো, মাথা গরম করে লাভ নেই, এই মুহূর্তে তোমার মায়ের দুটো অপশন, যে either she is going to resign or I'm going to step out, ওরা তারপরেও ওরা আমাকে মারবে, and then they're going to get in and kill her. The two option. জয়না কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলে কি, আচ্ছা ঠিক আছে, যা করার করে। We already took bags full of resignation papers, অনেক papers, so তারপর they signed all of them. তারপর অলরেডি কিন্তু অনেক দেরি হয়ে গেছে এসব কথা বলতে বলতে। অলরেডি সে ঢাকার চিফ ইয়ে করে দিয়ে লিক করে দিয়েছে 2টার সময় আর্মি চিফ ইয়ে দিবে, তাই না? দেরি হয়ে গেছে। হ্যাঁ, তখন রিজাইন করার পরে সে পুলিশ চিফের দিকে তাকিয়ে বলেছে, আমি যাওয়ার 1 মাসের মধ্যে ইয়ে করতে হবে, এই দেশকে 75 সেই আগের ইয়ে বানিয়ে দিতে হবে, এবং আমার আগামী 20-25 বছর যেন এই দেশ দাঁড়াতে না পারে। She told Isha. Well, I can totally see her saying this. She's a psycho. Yeah. She's a psycho. তারপরে চিফেরা বলছে, the best I can do is give her safe message. Either that or she'll be dead as well. তারপরে সবকিছু সাইন করে বলে কিছু নেয়নি, শুধু $5 lakhs নিয়ে গেছে। সমস্ত এমপ্লয়ীদেরকে বের করে এসএসএফ এর গাড়ি দিয়ে বের করে দিয়েছে গণভবন থেকে। তারপর সেকে নট করেছে, তারপর গাড়ি সব সামনে এসছে, ঢুকেছে, এবং তখন ঢাকার সে অর্ডার করেছে যে ওই পেছন দিকে অলরেডি এর আগের দিন নাকি 84 ব্রিগেড অর সামথিং লাইক দ্যাট, মনে থাকে না, তাদেরকে ইয়ে করে রেখেছে, এমপ্লয় করে রেখেছে, পুরো ওই সংসদ ভবনের রাস্তাটা ইয়ে করে ফেলছে। আর ওই যে পেছন দিকে ওই যে সাময়িক আছে না, ওই সব আটকানো ছিল না, ওগুলো সব খুলে দিয়ে গণভবনের গেট খুলে দিয়েছে। সো ওই দিক থেকে মানুষ ডিস্ট্রাক্টেড হয়ে এইদিকে ঢুকছে, আর ওরা এই দিক দিয়ে বের হয়ে চলে গেছে। সো দে ওয়েন্ট টু তেজগাঁতে আসলো। এর মধ্যে এয়ার চিফ যে কার্গো প্লেনটাকে অলরেডি আগরতলা পাঠিয়ে দিয়েছে। দে গট ইনটু দ্য চপার এন্ড ওয়েন্ট টু গণভবন। প্রেসিডেন্টের সাথে দেখার পর প্রথম কথা বলছে, তোমাকেও কিন্তু আমি তুলেছি। প্রেসিডেন্ট আর কি বলেছে, ম্যাডাম আমি কি করবো, আমার তো এখানে কিছুই করার নেই। তারপর সাইন এন্ড এভরিথিং, এবং বের হওয়ার আগে নাকি বলেছি আজকের মধ্যে
খালেদা জিয়া আর সমস্ত শিবির আর বিএনপি নেতা টেতা সবগুলারে বাই করবি সে বের হয়ে এসছে। দেন সি কিন্তু ওখান থেকে তেজগায় আসছে ওর চলে গেছে। সে ওয়ান্টেড এইট সে এসএসএফ উদ্ধার করে তার জন্য। তো আর বেশি বলছে ম্যাডাম সিটি তো আছে এখানে যে সে আটটা, হ্যাঁ দুজন আমাদের থেকে দুজন আর আপনি চারজনকে নিয়ে গেছে গণভবনে। With all this time, even before she left, এতটুকু রিমোর্স ছিল না, এতটুকু মানে she was the same arrogant, মানে full of vengeance. She went there either to kill her or get her out.